আসসালামু আলাইকুম দর্শক। রাজনীতিতে একটা খুব পুরনো কথা আছে। এখানে শেষ কথা বলে আসলে কোনো কিছু নেই। আজ যিনি খাদের একদম কিনারায়, কাল তিনিই হয়তো ছড়ি ঘোরাচ্ছেন পুরো দাবার বোর্ডে। আপনারা যারা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে গত কয়েকদিনে রাজনীতির মাঠে এমন একটা হাওয়া বইতে শুরু করেছে, যা হয়তো কয়েক মাস আগেও বাংলাদেশের সাধারণ জনগণের মধ্য থেকে কিংবা রাজনীতিবিদদের মধ্য থেকে কেউ কল্পনাও করেনি। বিশেষ করে জামাতে ইসলামের শীর্ষ নেতাদের সাম্প্রতিক কিছু মন্তব্য যেন পুরো রাজনৈতিক হিসাব নিকাশ পাল্টে দেওয়ার একটা বড় ইঙ্গিত দিচ্ছে। আজ আমরা এই বিষয়টির একেবারে গভীরে যাব। কোনো আবেগ বা স্লোগান নয়, বরং একজন রাজনৈতিক পর্যবেক্ষকের জায়গা থেকে খুব ঠান্ডা মাথায় আমরা বোঝার চেষ্টা করব যে কেন বর্তমান পরিস্থিতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য একটা অভাবনীয় সুবর্ণ সুযোগ তৈরি করছে, কিভাবে বিএনপি এক চরম অস্বস্তিকর চাপে পড়ছে, এবং কেন অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবল প্রতাপে ফিরে আসার পথটা এখন আগের চেয়েও অনেক বেশি প্রশস্ত হয়ে গেছে। দর্শক, শুরুতেই আসুন সেই আলোচিত মন্তব্যগুলোর দিকে একটু নজর দিই। আপনারা নিশ্চয়ই সবাই জানেন, গত কয়েকদিন ধরে সংবিধান নিয়ে কিন্তু তুমুল বিতর্ক চলছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কিন্তু জামাতে ইসলামী, তাদের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরওয়ার এবং নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন অত্যন্ত স্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন। তারা বলেছেন, পুরনো সংবিধানকে যদি মানতে হয় তবে সেই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত শেখ হাসিনাই দেশের বৈধ প্রধানমন্ত্রী। এবার একটু গভীরভাবে ভেবে দেখার চেষ্টা করুন। তারা এই কথাটি কিন্তু শেখ হাসিনাকে ভালোবেসে কিংবা তার পক্ষে সাফাই গাওয়ার জন্য কোনোভাবে বলেননি। তারা মূলত বিএনপিকে আক্রমণ করতে গিয়ে পুরনো সংবিধান আঁকড়ে ধরার প্রবণতাটাকে কটাক্ষ করতে গিয়ে এই উদাহরণটি টেনেছেন। কিন্তু মজার ব্যাপার হলো, রাজনীতিতে কে কোন উদ্দেশ্যে কথা বলছে তার চেয়ে বড় হয়ে দাঁড়ায় কথার আইনি এবং সাংবিধানিক ওজন। জামাত নেতারা অজান্তেই হোক আর কৌশলগত কারণেই হোক এমন একটি সত্য স্বীকার করে নিয়েছেন, যা গত 24 আগস্টের পর থেকে অত্যন্ত সযত্নে কিন্তু এড়িয়ে যাওয়া হচ্ছিল। আর এই স্বীকারোক্তিটাই কিন্তু আওয়ামী লীগের জন্য বর্তমান সময়ে আবারও তুরুপের তাস হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, বিএনপির উপর চাপটা আসলে কোথায়? আপনারা যদি একটু পেছনের দিকে তাকান, তাহলে খুব ভালোভাবে দেখবেন বিএনপি শুরু থেকেই একটি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কথা কিন্তু বলে আসছে। তারা চেয়েছিল দ্রুত নির্বাচন, এবং তা হয়েছে। বিএনপি এখন ক্ষমতায়, কিন্তু এখানেই তারা এক বিশাল গোলক ধাঁধায় আটকে গেছে। বিএনপি যদি সংবিধানের ধারাবাহিকতার কথা বলে, তবে তাদের জামাতের সেই অকাট্য যুক্তির মুখে পড়তে হয়। যেই সংবিধান অনুযায়ী বর্তমানে আপনারা চলছেন, সেই সংবিধান তো প্রকৃতপক্ষে শেখ হাসিনার করা নির্বাচনকেই বৈধতা দেয়। তার মানে কি দাঁড়ালো? তার মানে সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে 24-এর পট পরিবর্তন একটি অবৈধ বা অসাংবিধানিক প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। বিএনপি আসলে এখানে দুকুল রক্ষা করতে গিয়ে খেই হারিয়ে ফেলেছে। একদিকে তারা বিপ্লবের সুফল ঘরে তুলেছে, অন্যদিকে তারা আবার পুরনো আইনি কাঠামোর দোহাই দিচ্ছে। জামাত কিন্তু অত্যন্ত সুকৌশলে বিএনপির এই দুর্বল জায়গাটিতে আঘাত করেছে। আর এই আঘাতের ফলে বিএনপি এখন কিন্তু চরম উভয় সংকটে। তারা না পারছে সংবিধান ছুঁড়ে ফেলতে, না পারছে সেটা পুরোপুরি ভাবে গ্রহণ করতে। তাদের এই দ্বিধাদ্বন্দ্ব এবং জোটের ভেতরের এই প্রকাশ্য ফাটল কিন্তু সাধারণ মানুষের কাছে একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। সেটি হচ্ছে, যারা দেশ চালাবে বলে প্রস্তুত, তাদের নিজেদের যে অভ্যন্তরীণ রাষ্ট্র কাঠামোর ব্যর্থতা কিংবা তাদের নিজেদের মধ্যেই কোনো ঐক্যমত নেই। আর ঠিক এই জায়গাটিতেই শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের জন্য এক
অভূতপূর্ব সুবর্ণ সুযোগের দরজা খুলে গেছে। একটু চিন্তা করে দেখুন যে দলটিকে কয়েক মাস আগেও মনে হচ্ছিল একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, যাদের নেতারা আত্মগোপনে বা দেশের বাইরে। সেই দলের সভানেত্রীর আইনি বৈধতা আজ খুদ তার কঠোর বিরোধীরাই স্বীকার করে নিচ্ছেন। রাজনীতিতে পারসেপশন বা ধারণা খুব বড় একটা বিষয়। আওয়ামী লীগ এখন অত্যন্ত শক্ত গলায় আন্তর্জাতিক যে পরিমণ্ডলগুলো রয়েছে সেই পরিমণ্ডলে এবং দেশের ভেতরে এই বার্তা দিতে পারে যে দেখুন, আমাদের বিরোধীরাও কিন্তু স্বীকার করছে যে সংবিধান অনুযায়ী আমরাই এখনো বৈধ সরকার, আমাদের অসাংবিধানিকভাবে সরানো হয়েছে এবং এখন যারা ক্ষমতায় আছেন তারা নিজেরাই বর্তমান সময়ে সংবিধান নিয়ে মারামারিতে লিপ্ত। এই একটিমাত্র যুক্তি কিন্তু আওয়ামী লীগের আত্মগোপনে থাকা লাখ লাখ নেতাকর্মীর জন্য এক বিশাল মানসিক শক্তি হিসাবে কাজ করবে। দেখুন, রাজনীতিতে যখন কর্মীরা হতাশ হয়ে পড়ে তখন তাদের চাঙ্গা করার জন্য একটা মুখ্য নেরেটিভ কিংবা বয়ানের দরকার হয়। জামাত কিন্তু নিজ মুখেই আওয়ামী লীগকে সেই বয়ানটি আবারও হাতে তুলে দিচ্ছে। আওয়ামী লীগের ফিরে আসার যৌক্তিকতা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তবে কয়েকটি বিষয় কিন্তু খুব পরিষ্কার হয়ে ওঠে এখানে। প্রথমত, একটি রাষ্ট্র কখনো সাংবিধানিক শূন্যতার উপর দীর্ঘকাল দাঁড়িয়ে থাকতে কোনোভাবেই পারে না। আজ যখন বলা হচ্ছে বিপ্লবের মাধ্যমে আগের সব বাতিল হয়ে গেছে, তখন কিন্তু আইনের শাসন বলে আর কিছু থাকে না। এই যে একটা অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা, এটা সাধারণ মানুষ খুব বেশি দিন কিন্তু মেনেও নেয় না। মানুষ আসলে কি চায়? মানুষ শেষ পর্যন্ত স্থিতিশীলতা চায়, নিরাপত্তা চায় এবং অর্থনীতির যে চাকা রয়েছে সেটি সচল দেখতে চায়। বর্তমান সরকার বা বিরোধী দলগুলোর নিজেদের ভেতরের এই রেষারেষি, সংবিধান নিয়ে এই টানাপোড়েন এবং সিদ্ধান্তহীনতা কিন্তু খুব দ্রুতই সাধারণ মানুষকে ক্লান্ত করে তুলছে। আর মানুষ যখন বর্তমান নিয়ে ক্লান্ত হয় তখন কিন্তু তারা স্বাভাবিকভাবেই অতীতের সাথে তুলনা করতে শুরু করে। আওয়ামী লীগের দীর্ঘ যে 15 বছরের শাসনামল ছিল, সেই শাসনামলে অনেক সমালোচনা থাকতে পারে, কিন্তু সেখানে একটি কাঠামোগত স্থিতিশীলতা কিন্তু ছিল। আর যখন জামাতের মতো দল বলছে যে আইন মানলে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, তখন সাধারণ মানুষের মনেও কিন্তু অবচেতনভাবে এই প্রশ্ন জাগতে বাধ্য যে তাহলে কি সত্যিই পুরো প্রক্রিয়াটি একটি অসাংবিধানিক হঠকারিতা ছিল? আপনারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির কথাও একটু ভেবে দেখতে পারেন। আমরা জানি পশ্চিমা বিশ্ব বা প্রতিবেশী দেশগুলো সবসময় কিন্তু একটি আইনি কাঠামো বা লিগ্যাল ফ্রেমওয়ার্ক খুঁজে। যখন তারা দেখবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলো নিজেরাই স্বীকার করছে যে বর্তমান পরিস্থিতির কোনো সাংবিধানিক ভিত্তি নেই এবং আইনিভাবে পূর্ববর্তী সরকারই বৈধ ছিল, তখন কিন্তু আন্তর্জাতিক কূটনীতির হিসাব নিকাশও এখানে পাল্টে যেতে বাধ্য। দেখুন, শেখ হাসিনা কিন্তু একজন অত্যন্ত পুড় খাওয়া রাজনীতিক। তিনি খুব ভালো করেই জানেন কখন কোন গুটি চালতে হয়। তিনি হয়তো ঠিক এই মুহূর্তটির জন্যই অপেক্ষা করছিলেন, যখন তার বিরোধীরা নিজেদের ভুল চালে নিজেরাই ফেসে যাবে। হয়তোবা এখন তারা সেই ভুল চালটি দিয়ে দিচ্ছে। আবার অনেকেই হয়তো ভাবছেন আওয়ামী লীগের পক্ষে আর কোনোভাবে ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। কিন্তু আমরা যদি একবার ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব এই দলটি বারবার ছাই বস্য থেকে কিন্তু উঠে এসেছে। 75-এর পর দলটিকে নিশ্চিহ্ন মনে হয়েছিল, কিন্তু তারা ফিরেছে। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের ফিরে আসার পথটি আরো বেশি যৌক্তিক হয়ে উঠছে, কারণ তাদের বিরোধীরা কোনোভাবেই এক হতে পারছে না। জামাত এবং বিএনপির এই যে আদর্শিক এবং কাঠামোগত দ্বন্দ্ব, একদিকে জামাত চাইছে সংবিধানের কুলঞ্চলে বদলে ফেলে নতুন এক ব্যবস্থা কায়েম করতে, অন্যদিকে বিএনপি চাইছে পুরনো কাঠামোর ভেতরে থেকেই ক্ষমতার স্বাদ নিতে। এই দ্বন্দ্বই মূলত আওয়ামী লীগের পুনর্বাসনের, আমি মনে করি, সবচেয়ে বড় একটি নিয়ামক হয়ে উঠবে।
আওয়ামী লীগ এখন খুব সহজেই জনসাধারণের কাছে এই প্রচারণায় যেতে পারে। সেটি হচ্ছে, আমরাই ছিলাম সংবিধানের রক্ষক। আর যারা আমাদেরকে স্বৈরাচার বলছে, তারা নিজেরাই কিন্তু দেশটাকে একটা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। এই বার্তাটি যদি তারা ঠিকমতো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে পারে, তবে দৃশ্যপট বদলাতে খুব বেশি কিন্তু সময় লাগবে না। কারণ রাজনীতিতে শূন্যস্থান বলে কখনোই কোনো কিছু থাকে না। দেখুন দর্শক, বিএনপি যদি জনগণের এই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় এবং জামাত যদি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে অতিমাত্রায় আগ্রাসী হয়ে ওঠে, তবে সেই শূন্যস্থান পূরণের জন্য একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তির প্রয়োজন কিন্তু হবে। এবং শত বিপর্যয়ের পরও আওয়ামী লীগের সেই সাংগঠনিক কাঠামো এবং শেকড় কিন্তু দেশের প্রতিটি গ্রামগঞ্জে রয়ে গেছে। তাদের শুধু দরকার ছিল একটি মোক্ষম আইনি ও নৈতিক ভিত্তির, যা এই সংবিধান বিতর্কের মাধ্যমে বর্তমান সময়ে ঘুরে ফিরে তাদের হাতে চলে এসেছে। এখন সব মিলিয়ে পরিস্থিতি এক অভাবনীয় মোড় নিয়েছে। একদিকে বিএনপির উপর এক প্রবল মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপ, কারণ তারা না পারছে জামাতের সাথে সমঝোতা করতে, না পারছে তাদের এই বৈপ্লবিক সংবিধান বাতিলের দাবি মেনে নিতে। অন্যদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সামনে এক বিশাল সুবর্ণ সুযোগ, এই সাংবিধানিক শূন্যতা এবং বিরোধীদের বিভক্তিকে পুঁজি করে নিজেদের বৈধতা আবারও পুনরায় প্রতিষ্ঠা করা। রাজনীতি আসলে আমি মনে করি এমনই। এখানে কখন যে কার ছুড়ে দেয়া তীরে প্রতিপক্ষ ঘায়েল না হয়ে বরং নিজেই নতুন প্রাণ ফিরে পায় তা বলা মুশকিল। সামনের দিনগুলোতে এই সাংবিধানিক বিতর্ক যে বাংলাদেশের রাজনীতিতে আর অনেক বড় নাটকীয়তার জন্ম দেবে, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই দাবা খেলায় শেখ হাসিনা যে একটি বড় ধরনের সুবিধাজনক অবস্থানে চলে এসেছেন একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে, তা বলা কিন্তু এখানে বাহুল্য। আবার দেখুন, জামাত কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে ইতিমধ্যে, এবং তাদের হুঁশিয়ারির মধ্যে তাদের জামাতের আমির কি বলেছেন? জামাতের আমির বলেছেন 24কে নিয়ে কোনো কিছু তারা মেনে নেবে না, প্রয়োজনে তারা জান দিয়ে দিবে। এবং তারা এই যে রোজার পরে ঈদ আসবে, সেই ঈদের পর তারা এই জুলাই চার্টার এবং সংবিধান, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আন্দোলনের কথাবার্তাও কিন্তু ইশারা ইঙ্গিতে জানাচ্ছেন। এবং গণমাধ্যমের তথ্যসূত্রগুলো কিন্তু এটি নিশ্চিত করছে যে জামাত ঈদের পরে এই বিষয়গুলো নিয়ে মাঠে নামার সিদ্ধান্তও নিচ্ছে। এখানে শুধু জামাতে ইসলামী নয়, জামাতে ইসলামের সাথে যুক্ত হয়েছে বা যুক্ত আছে এনসিপি, যারা বর্তমান সময়ে একজোট হয়ে নির্বাচন করেছিল। এখন জামাত যদি প্রকৃতপক্ষে ঈদের পরে আন্দোলনের ডাক দেয় এবং তারা যদি আন্দোলনে যায়, তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। এখানে বিএনপি কতটুকু সামাল দিতে পারবে, এটিও কিন্তু দেখার বিষয়। আবার বর্তমান সময়ে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আন্তর্জাতিক মহল এবং অভ্যন্তরীণ রাজনীতির মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন বা তাদের কাছে যে তুরুপের তাসগুলো উঠে আসছে, তাতে করে বাংলাদেশের রাজনীতিতে একটি ত্রিমুখী সংঘর্ষ হয়তোবা দেখা দিতে পারে। যদি তাদের এই নিষেধাজ্ঞা যে প্রক্রিয়া বর্তমানে চলছে, সেই প্রক্রিয়ায় যদি না উঠে, তাহলে তারাও কিন্তু কোনোভাবে বসে থাকবে না। তাদের রাজনীতির জন্য তারা মাঠে ফেরার জন্য আন্দোলনে নামতে পারে। এখন এই পুরো বিষয়টি কিন্তু বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জিং রূপ নিয়েছে। একদিকে এই যে সাংবিধানিক বিতর্ক, অন্যদিকে দেশ পরিচালনা করার চ্যালেঞ্জ, অপরদিকে এই ত্রিমুখী সংঘাতের নিয়ন্ত্রণ করার চেষ্টা। এই সব কিছু এখন বাংলাদেশের জন্য ভবিষ্যৎ সময়ে একটি বড় আকার ডেকে আনছে। এখন আমরা জনগণ হিসাবে কি করতে পারি? আমরা জনগণ হিসাবে যেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক, যেটা আমাদের সাধারণ জনগণের জন্য কল্যাণকর, সেটাই আশা করতে পারি। আমরা সাধারণ জনগণ কোনো ধরনের প্রতিহিংসা চাই না। সাধারণ জনগণ দেশে কোনো ধরনের অস্থিরতা চাই না বা অস্থিতিশীলতা চাই না। বাংলাদেশে যে গণতান্ত্রিক ধারাবাহিকতা রয়েছে, সেই গণতান্ত্রিক ধারাবাহিকতা সুস্থ অবস্থায় ফিরে আসুক,
এবং সর্বদলের মাধ্যমে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাক। এই কামনায় আজকের আলোচনা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং হ্যাঁ, আরেকটি কথা, এই বিষয়ের আলোকে আপনাদের যদি কোনো ধরনের মন্তব্য থাকে তাহলে, অথবা আপনাদের যদি কোনো বিশ্লেষণ থাকে, কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। কারণ আপনাদের কমেন্ট এবং আপনাদের মতামত আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।